সমৃদ্ধ বাংলাদেশের উপকার, বাংলাদেশের দেশ নায়ক আপনার আমার অত্যন্ত প্রিয় দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব। জনাব তারেক রহমান সাহেব। আজকের অনুষ্ঠানের সভাপতি মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, কথা বলি, মঞ্চে উপবিষ্ট অতিথি, আমার সামনে উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং উপস্থিত আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আজকে আগামীকাল আর কয়েক ঘন্টা পরে 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এই 43তম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেশ কিছু যারা ছবি তুলতে চান আস্তে আস্তে আরামসে ছবি তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেই কথাগুলো বলবো একটু শুনতে হবে কষ্ট করে। বসে পড়েন সবাই, বসে পড়লে আপনাদের শুনতে সুবিধা, আমার বলতে পারবেন। প্লিজ বসে পড়েন সবাই। এ ভাই, ক্যামেরাটা মানে বন্ধ করতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে বক্তব্যের শুরুতে আমি সকলকে অনুরোধ করব, যদিও আপনাদের জন্য দেখা সহজ, যদি আপনারা যখন দেখছেন, আপনাদের সকলকে আমি অনুরোধ করব তারপরেও আজকের এই ব্যানারটার দিকে দেখার জন্য। ব্যানারটাতে লাল অক্ষরে কি লেখা আছে? লাল অক্ষরে লেখা আছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক জিয়া। আমি আজকে আমাদের যে মঞ্চে উপস্থিত আছেন ডক্টর মালিক সাহেব, আমি উনার কথার রেশ ধরেই বলতে চাই যে বাংলাদেশে আজকে স্বাধীন যে বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশের প্রথম এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন আপনারা কি কেউ বলতে পারবেন যে এই যে আমি কথাটা বললাম, কেন কথাটা বললাম? আপনাদের কি ধারণা আছে? আছে? গুড। আপনাদের সাথে আমি আর একটু শেয়ার করি ধারণাটা কি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের প্রথম এবং সর্বপ্রথম রাষ্ট্রপতি, এটাই সত্য, এটাই ইতিহাস। উনি 1971 সালে মার্চ মাসে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই যে বাংলাদেশ স্বাধীন, আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, আজকে থেকে আমাদের দেশ স্বাধীন, এই ঘোষণাটা দেওয়ার কথা ছিল, দেওয়ার দরকার ছিল, দেওয়া উচিত ছিল তৎকালীন যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তাদের। কিন্তু সেই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ তা দিতে ব্যর্থ হয়েছিল। তারা শুধু সেই যে স্বাধীন বাংলাদেশ আমাদের, মাস থেকে বাংলাদেশ স্বাধীন, সেই ঘোষণাটা দিতেই শুধু তারা ব্যর্থ হয়নি, তারা ব্যর্থ হয়েছিল সেই সময় 7 কোটি মানুষ যে দেশে ছিল, আমাদের যে 7 কোটি জনসংখ্যা ছিল, তাদের মনের ভাষা বুঝতেও তারা অক্ষম হয়েছিল।
7 কোটি মানুষ কিন্তু সেদিন চাইছিল যে দেশ স্বাধীন, তাদের ডাইরেকশন দেওয়ার জন্য। এই স্বাধীনতার ডাইরেকশনটা তারা চাচ্ছিল নেতৃবৃন্দের কাছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই 7 কোটি মানুষের মনের কথাটা শহীদ জিয়া বুঝতে পেরেছিলেন, শহীদ জিয়া পড়তে পেরেছিলেন। সেই জন্য উনি কারো যখন দেখা গেল, যখন দেখলেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ যা করা দরকার তাতে ব্যর্থ হচ্ছে, তখন তিনি কারো পাঠানো ঘোষণা নয়, বরং নিজের হাতে ঘোষণা ড্রাফট করলেন এবং নিজের ড্রাফট করা ঘোষণা নিজে জাতির সামনে পড়লেন, বিশ্বের সামনে পড়লেন যে মার্চ থেকে 1971 সালের মার্চ থেকে 26 তারিখ থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 7 কোটি মানুষের মনের কথা শহীদ জিয়া তার ভরা কণ্ঠের মাধ্যমে, ইথারের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে উপস্থাপন করলেন, সমগ্র বিশ্ববাসীর কাছে। আজকে আমরা অনেককে বলতে শুনি যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলে 7ই মার্চ। আসেন আমরা বিষয়টি একটু পর্যালোচনা করি। এটি কোনো বিতর্কের বিষয় নয়, এটি কোনো জোরাজোরির বিষয় না, এটি হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্সের ব্যাপার, এটি হচ্ছে ইতিহাসের ব্যাপার। আজকে উপস্থিত আমার সামনে যারা আছেন, এই মঞ্চে যারা সকলে উপস্থিত আছেন, আপনাদের সকলের কাছে বিশেষ করে আজকে ইয়াং আপনারা যারা উপস্থিত আছেন, ছাত্র যুবদল, আরো যারা তরুণ এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে আমি একটু পরে আরো যেই কথাগুলো বলবো এগুলো যুক্তির কথা। এই কথাগুলো আপনারা বাংলাদেশে শহীদ জিয়া যখন ইথারের মাধ্যমে 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের মানুষের স্বাধীনতার জানান দিয়েছিলেন সমগ্র বিশ্বের কাছে, আপনারা এই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো, যে যুক্তিগুলো আমি তুলে ধরবো, সেগুলো বাংলাদেশের আজকের তরুণ সমাজের কাছে, যাদেরকে বছরের পর বছর ধরে আওয়ামী লীগ বিভ্রান্ত করছে, তাদের সামনে আপনারা তুলে ধরবেন। আওয়ামী লীগ এই প্রশ্নের জবাবগুলোতে যৌক্তিক, সত্য, ইতিহাস প্রমাণ দেয়, এরকম প্রমাণ তারাতে আমরা অনেক কিছুই মেনে নেব। আসেন আজকে শেখ মুজিবকে যে এই বিতর্কিত অবস্থানে আনা হয়েছে, এর জন্য একমাত্র দায়ী, এককভাবে দায়ী আওয়ামী লীগ এবং তার নেতৃবৃন্দ, অন্য কেউ দায়ী নয়। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছে কি দেয়নি, এই প্রশ্ন কিন্তু কেউ আমরা তুলিনি। এই প্রশ্ন তুলেছে তারাই, তাকেই। শেখ মুজিব একসময় দেশের একজন রাজনৈতিক নেতা ছিলেন, তাকে আমরা কম বেশি সকলেই শ্রদ্ধা করি, কিন্তু তাকে বিতর্কিত অবস্থায় নিয়ে এসে তাকে নিচে নামানোর দায় দায়িত্ব একমাত্র আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা 7ই মার্চ দেননি। এর পক্ষে অনেক ঐতিহাসিক প্রমাণ রয়েছে। শেখ মুজিব 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এর পক্ষে তেমন কোনো ঐতিহাসিক জোরালো দলিল নেই। আসুন তাহলে আমরা দেখি কি কি সেই বিষয়গুলো, একটা দুটো করে আমরা দেখি কি কি সেই বিষয়গুলো। নেতৃবৃন্দ, 7ই মার্চ শেখ মুজিব, আমরা শুনতে পাই অনেকের কাছে বা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে যে শেখ মুজিব 7ই মার্চ বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। যদি শেখ মুজিব 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকতো, তাহলে 8ই মার্চ কি হওয়া উচিত ছিল স্বাভাবিক নিয়মে? কেউ কি বলবেন? হ্যাঁ, 1, যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল। 2, আর কি হওয়া উচিত ছিল? না, মামলা না, বাস্তব। আচ্ছা ঠিক আছে, আমি বলি, দেখেন আপনাদের সাথে মিলি কিনা। যদি 7ই মার্চ শেখ মুজিব ঘোষণা দিতই সত্যিকার ভাবে স্বাধীনতার ঘোষণা, তাহলে এই যে প্রায় 45 দিন পর 17ই এপ্রিল যে মুজিবনগর সরকার গঠিত হলো, এটি তো হওয়ার কথা ছিল 8ই মার্চ। এই সরকার তো গঠিত হওয়া ছিল 8ই মার্চ, কারণ রেসকোর্সের ময়দান থেকে শেখ মুজিব ফিরে গিয়ে
নিশ্চয়ই তার এমপিদেরকে, তার নেতৃবৃন্দকে বলতো না যে তোমরা যার যার এলাকায় চলে যাও, না, এটা না বলে যদি বলতো যে আসো আমরা ক্যাবিনেট গঠন করব, আলোচনার মাধ্যমে আমরা ক্যাবিনেট গঠন করব, সেটাই কি স্বাভাবিক ছিল না? কারণ স্বাধীনতা যদি সে ঘোষণা করে তাহলে তার পরবর্তী দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। আমরা কি 8ই মার্চ দেখতে পাই নতুন কোন সরকার? নতুন কোন সরকার আমরা দেখতে পাই না 8ই মার্চ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাই কি যে মুজিব সরকার বা একটি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের সরকার গঠিত হলো 17ই এপ্রিল। আসুন এরপর, আচ্ছা ভালো, আরেকটা জিনিস, সরি এখানে আরেকটা জিনিস, এই যে আমার হাতে একটা পেপারের পত্রিকার ফটোকপি আছে। এই পত্রিকাটা হচ্ছে ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকা 8ই মার্চের যে কপিটি, যে সংখ্যাটি বের হয়েছিল তার ফ্রন্ট পেজের ফটোকপি আমার হাতে। আচ্ছা, এখন এই 7ই মার্চ যদি ইত্তেফাক কার পত্রিকা আমরা জানি? ইত্তেফাকের প্রথম বোধহয় এডিটর ছিলেন বা মালিক ছিলেন মানিক মিয়া। মানিক মিয়ার সাথে আমরা জানি শেখ সাহেব বা তার আওয়ামী লীগের সম্পর্ক ভালো। বর্তমানে আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাকের মালিক, শেখ হাসিনার সাথে দেখি তার ভালোই সম্পর্ক। কয়েকদিন আগে যে অবৈধ নির্বাচন, কেউ গেল না, কিন্তু আনোয়ার হোসেন মঞ্জু তো গেল। এই ইত্তেফাক নিশ্চয়ই শেখ মুজিব বা আওয়ামী লীগের পক্ষে যায় এরকম নিউজই তো তারা করবে নাকি? এরকম নিউজই করবে। কিন্তু আমরা দেখলাম যে 8ই মার্চ ইত্তেফাক যেই সংখ্যাটি ছাপলো 7ই মার্চের বক্তৃতার বরাত দিয়ে, রেসকোর্সের বক্তৃতার বরাত দিয়ে, সেখানে হেডিংটা ছিল কি? ইত্তেফাকের হেডিং ছিল কি? হওয়া ছিল হেডিং বলেন তো, যদি 7ই মার্চ স্বাধীনতা ঘোষণা করতো? স্বাভাবিক, হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন বা শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেছে, আজ থেকে দেশ স্বাধীন, এরকম কিছুই তো হওয়ার কথা ছিল। হেডিংটা এরকম কিছুই আসা স্বাভাবিক ছিল, কিন্তু না, হেডিংটা তেমন আসেনি। হেডিংটা এসেছিল পরিষদে যাওয়ার প্রশ্ন বিবেচনা করিতে পারি যদি, এটি ছিল হেডিং। পরিষদে যাওয়ার প্রশ্ন বিবেচনা করিতে পারি যদি। আচ্ছা, আসেন এরপরে শুধু এটি তো হেডিংই ছিল না। সাধারণত এরকম ইম্পর্টেন্ট মিটিং হলে রাজনৈতিক দলের পত্রিকাগুলো হেডিং দেয়, হেডিং এর সাথে আবার কতগুলো সাব হেডিং দেয়। সাব হেডিং এর সাধারণত ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো তারা বোল্ডের মধ্যে দিয়ে দেয়। তা আমরা এখন দেখি যে ওই বোল্ড পয়েন্টগুলো কি কি ছিল। বোল্ড পয়েন্টগুলোর মধ্যে 1 নম্বরটি ছিল সামরিক আইন প্রত্যাহার করো। 2 নম্বর ছিল জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করো। 3 নম্বর হচ্ছে সৈন্যদের ছাউনিতে, এই ছাউনি শব্দটা কিন্তু আওয়ামী লীগের একটা বেশ ইউজ করে, এই শব্দ আপনাকে খেয়াল করে, সৈনিকদের ছাউনিতে ফিরিয়ে নাও। 4 নম্বর পয়েন্ট ছিল নাগরিক হত্যার তদন্ত চাই, করব না, চাই। তার মানে কি? আপনি আরেকজনের কাছে চাচ্ছেন, আরে ভাই আমি যদি স্বাধীনতার ঘোষণা দেখি তখন তো বলবো তদন্ত আমি করব, চাই বলবো নাকি? সৈন্যদের ছাউনিতে ফিরিয়ে নাও, কাকে বলছে ফিরিয়ে নাও? ফিরিয়ে নিব বলবো তো, স্বাধীনতা বলবো যে আমি ফিরিয়ে নিব। আচ্ছা, সামরিক আইন প্রত্যাহার করো, কাকে বলছে? তুমি তো আরেকজনকে বলছো, রাইট? তাহলে কোথায় স্বাধীনতার ঘোষণা হলো? স্বাধীনতার ঘোষণা তো হলো না। আচ্ছা, আসেন এরপরে আমরা যদি দেখি একটা বিষয়, যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এই পর্যন্ত যেগুলো ইতিহাসের বই বের হয়েছে সেই সময়কার ঘটনাগুলো উল্লেখ করে, অধিকাংশ বই যেগুলি নিউট্রাল সেগুলো তো আছে, অধিকাংশ বই দেখা যায় যে কিছুটা বায়াসড থাকে, তাও বায়াসড আওয়ামী লীগের পক্ষে। ঠিক আছে, সেইগুলো সবকিছু বিবেচনা করি, যে আমরা তৎকালীন অবস্থা বিবেচনা করি, তাহলে আমরা কি দেখব? আমরা যেটা বাস্তব, যেটা সত্য, আমরা দেখলাম যে শেখ সাহেব বা শেখ মুজিব যদি বলতেন সেই সময় যে প্রতিদিন, আমি না বলা, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন আমার বাড়ি 5000 লোক পাহারা দিবে, তাহলে কি সেটা সম্ভব ছিল না?
সেটা যদি সম্ভব হয়ে থাকে, আপনারা কি মনে করেন সেটা সম্ভব ছিল? কারণ সেই সময় উনি খুব পপুলার মানুষ ছিলেন, তাই না? তাহলে কি এই 30-40টা সিপাহীর পক্ষে এসে তাকে অ্যারেস্ট করা সম্ভব ছিল? এই যে 25শে মার্চ রাত্রে যে শেখ মুজিব অ্যারেস্ট হলো, এটা কি সম্ভব ছিল? ছিল না। তার মানে কি দাঁড়ালো? সে স্বাধীনতার ঘোষণা দেয় নাই, 1 নম্বর। 2 নম্বর হলো যে সে রেডি ছিল আত্মসমর্পণ করে যে আমি অ্যারেস্ট হবো, অ্যারেস্টে চলে যাবো, এর আগে তো অ্যারেস্ট হয়েছি আমি অনেকবার, আবার একটা নেগোসিয়েশন করে পরে চলে যাবে। স্বাধীনতার ঘোষণা ছিল না। আর যে স্বাধীনতার ঘোষণা দেয় সে এরকম চুপচাপ ঘরে বসে থাকতে পারে না। আসেন এর পরের পয়েন্টে আমরা যাই। শেখ মুজিব আওয়ামী লীগের বক্তব্য 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ভালো কথা। স্বাধীনতার ঘোষণা যদি উনি দিয়েই থাকতেন তাহলে 15ই মার্চ ইয়াহিয়া ঢাকায় আসে। ঢাকায় আসার পরে 16ই মার্চ, এই কিছুদিন আপনারা দেখে এসছেন ঢাকায় যেটা শেরাটন হোটেল ছিল, এখন বোধহয় কি করেছে, রূপসী বাংলা নাকি করেছে, এটা তখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছিল। তাহলে কি হলো, দাঁড়ালো কি যে 16ই মার্চ ইয়াহিয়া এবং শেখ মুজিব বৈঠক করল। আচ্ছা, সেই বৈঠক কিন্তু প্রায় 2.5 ঘন্টার মতন হয়েছিল, 16ই মার্চের বৈঠক। আচ্ছা, এরপরে আসেন, শুধু 16ই মার্চ বৈঠক হলো না, বৈঠকের পরে আবার আরেকটি বৈঠক হলো 17ই মার্চ। শুধু 17ই মার্চই বৈঠক হলো না, আরেকটি বৈঠক হলো 19শে মার্চ। 19শে মার্চও বৈঠক হলো না, পরবর্তীতে আবার বৈঠক হলো 20শে মার্চ। এভাবে 21, 23 এবং লাস্ট বৈঠক হলো 24শে মার্চ। প্রত্যেক বৈঠক থেকে বের হবার পরে সাংবাদিক ভাইরা এখানেও আছেন, আপনাদের সিনিয়ররা তখন ওখানে ছিলেন। বের হবার পরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন যে কি হলো, প্রত্যেক বৈঠকে শেখ সাহেব উত্তর দিলেন যে বৈঠক ফলপ্রসূ হচ্ছে। এখন আমরা কি প্রশ্ন করতে পারি যে 7 তারিখে যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকে তাহলে এই যে 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ যে বৈঠকগুলো হলো, কার সাথে বৈঠক হলো, কিসের ভিত্তিতে বৈঠক হলো? আমি তো স্বাধীন, আমি স্বাধীন রাষ্ট্র, আমি একটা স্বাধীন রাষ্ট্রের যদি প্রধানমন্ত্রী হয়ে থাকি তাহলে অন্য কোনো রাষ্ট্র থেকে কেউ আসলে আমার সাথে এসে বৈঠক করবে, আমি কেন গিয়ে তার সাথে বৈঠক করব? এটাই কি স্বাভাবিক নয়? আপনারা কি বুঝতে পারছেন আমি তুমি কি বলছি? রেসপন্ড করছেন না কেন ভাই? আচ্ছা, আসেন এবার বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে কিছু পয়েন্ট পাওয়া গেল। কি পয়েন্টগুলো ছিল? যে এই যে মিটিংগুলো হলো, এই মিটিং এর মধ্যে কি কি আলাপ হলো? মিটিং এর মধ্যে কি কি আলাপ হলো? মিটিং এর মধ্যে 4টা পয়েন্ট ছিল, যে 4টা পয়েন্ট দেওয়া হয়েছিল। কেউ বোধহয় আলাপ করছেন, আলাপটা একটু পরে করেন, শুনে নেন, তাহলে এগুলো শুনলে কাজে লাগবে। শহীদ জিয়ার দল করেন, বিএনপি করেন, কাজে লাগবে। যখন শত্রুপক্ষ কিছু বলবে আপনাদেরকে বলতে হবে। বর্তমান পৃথিবীতে শুধু জোরে বক্তৃতা দিলে হয় না, হইচই করলে হয় না, যুক্তি তর্ক দিয়ে, ইনফরমেশন দিয়ে। এখন মুজিব আর ইয়াহিয়া বৈঠক হলো, বেশ কয়েকটি। বৈঠকে 4টি শর্ত নিয়ে খুব টানাহাঁচড়া হলো। এই 4টি শর্ত কি কি? 4টি শর্ত ছিল। 1 নম্বর শর্ত, সামরিক শাসনের প্রত্যাহার এবং প্রেসিডেন্টের ঘোষণা বলে সামরিক সরকারের কাছে, বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আলোচনার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট ছিল বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। 3 নম্বর পয়েন্ট ছিল
ইয়াহিয়া খান প্রেসিডেন্ট পদে বহাল থাকিবেন এবং কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করিবেন। বোঝেন, কিন্তু 7ই মার্চ বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, আবার কয় যে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট পদে বহাল থাকিবেন এবং কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করিবেন। 4 নম্বর পয়েন্ট, প্রথমে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা পৃথক পৃথক অধিবেশনে মিলিত হবেন এবং তারপর দুদেশের সদস্যদের যৌথ অধিবেশনে পাকিস্তানের শাসনতন্ত্র চূড়ান্ত হইবে। এই 4টা পয়েন্ট নিয়ে এই কয়েকদিন আলোচনা হল, কিন্তু সেই সময়কার বিজ্ঞ রাজনীতিবিদরা বুঝতেও পারলেন না যে ইয়াহিয়া খান বা পাকিস্তানিরা আলোচনার অন্তরালে এইদিকে হাজার হাজার সৈন্য মোতায়েন করল বাংলাদেশের নিরীহ বাঙালিদেরকে হত্যার জন্য। আওয়ামী লীগের বা শেখ মুজিবের যুদ্ধের কোনো প্রিপারেশন ছিল না, তাদের কোনো ধারণাই ছিল না, কারণ তারা মশগুল ছিল। তারা এককেন্দ্রিকভাবে চিন্তা করছিল যে আমরা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা পাকিস্তানের মন্ত্রী হব, পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, নট বাংলাদেশে। বাংলাদেশ নিয়ে চিন্তা ছিল না। আপনারা ইতিহাস ঘাটেন, ইতিহাস ঘাটলে আমি কথা শুনতে যে বলেছি স্বাধীনতা ঘোষণা করেছে, এর পক্ষে মুজিবের পক্ষে কোনো তেমন জোরালো কোনো প্রমাণ নেই। হ্যাঁ, অনেক জোরালো প্রমাণ আছে যে শেখ মুজিব বা তৎকালীন আওয়ামী লীগ 6 দফায় প্রচুর আন্দোলন করেছে, এটার পক্ষে অনেক প্রমাণ আছে। কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছে, একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে বা ঘোষণা দিয়েছে, তার কোনো প্রমাণ নেই। আসেন আরেকটি পয়েন্ট নিয়ে আমরা বিবেচনা করি। আমরা সবাই জানি, ইতিহাসে না জানলে এটাতে সত্যমিত্র কোনো ব্যাপার না, আমরা সবাই জানি যে শেখ মুজিবের বাসা হচ্ছে ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে। স্বাভাবিকভাবে 1971 সালের সেই সময়গুলোতে, সেই দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। বাংলাদেশে সেই সময় যে ইন্টারকম নিয়ে কথা বললাম, যে ইন্টারকমে শেখ মুজিব এবং ইয়াহিয়ার বৈঠক হয়েছিল, সেই ইন্টারকমে তখন প্রায় 100 কাছাকাছি, যেটা বইয়ে পড়েছি, প্রায় 100 কাছাকাছি বিদেশি সাংবাদিক উপস্থিত ছিল। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে যে শেখ মুজিব চিরিকুটের মাধ্যমে নাকি ওয়্যারলেস মেসেজের মাধ্যমে চট্টগ্রামে স্বাধীনতার বার্তা পাঠিয়েছিল। এখন আমরা কি প্রশ্ন করতে পারি যে 200 মাইল দূরে চট্টগ্রামে যে পাঠাতে পারে, 500 মাইল দূরে এই হোটেল ইন্টারকন্টিনেন্টে একটা চিরিকুট লিখে পাঠাতে পারলো না? বিশ্বাসযোগ্য কথা হলো যে 200 মাইল পাঠাতে পারে, সে কি ওখানে পাঠাতে পারে না? তার মানে এটি আরেকবার প্রমাণিত হলো যে এই কথাটি সম্পূর্ণভাবে মিথ্যা। আসুন এরপরে আমরা আরেকটি পেপার দেখি। এখানে এই পেপারটিও ইচ্ছে করে আমি ইত্তেফাক এনেছি, আমাদের কাছে আরো ফটোকপি আছে অন্যান্য পেপারে, ইত্তেফাক এনেছি। কারণ ইত্তেফাকের সাথে যেহেতু আওয়ামী লীগের একটা অনেক ঐতিহ্যগত সম্পর্ক আছে, সেজন্য আমি ইত্তেফাক পত্রিকাটি ইচ্ছাকৃতভাবে এনেছি। এখানে ইত্তেফাকের ইউকে করেসপন্ডেন্ট আছেন নাকি? আচ্ছা, এই ইত্তেফাকটি হচ্ছে 26শে মার্চের সংখ্যা, 1971 সাল। 1971 সালের 26শে মার্চের সংখ্যা। এখানে শেখ সাহেবের একটি বিবৃতির হেডিং দেওয়া আছে, 26শে মার্চ, মাইন্ড ইট, 26শে মার্চ। বিবৃতিটি শেখ মুজিব পাঠিয়েছিলেন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। 24শে মার্চে আন্দোলনরত জনতা, স্বাধীনতাকামী আন্দোলনরত জনতা এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 4 জন মানুষ মারা গিয়েছিলেন চট্টগ্রামে। সেটার প্রতিবাদ স্বরূপ 25 তারিখে শেখ মুজিব একটি বিবৃতি পাঠিয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায়। সেই বিবৃতিটি অন্য পত্রিকার মতো ইত্তেফাকেও ছাপা। ইত্তেফাক বিবৃতিটি একটি হেডিং করলো এবং একটি সাব হেডিং করলো, ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট।
বিবৃতি থেকে। যেই ইম্পর্টেন্ট পয়েন্টটা হেডিং করলো, সেই হেডিংটা হচ্ছে এ গণহত্যা বন্ধ করো, 26শে মার্চ। আর যে সাব হেডিংটি করলো, নেতৃবৃন্দ ভালো করে শুনবেন, সাব হেডিংটি কি ছিল? সাব হেডিংটি হচ্ছে 7ই মার্চ কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী যে কি স্বাধীনতা ঘোষণা করেছে। এখানে পরিষ্কার অক্ষরে লেখা আছে 27শে মার্চ সমগ্র বাংলাদেশে সর্বাত্মক ধর্মঘট। এখন আমরা যদি ফর দ্য সেক অফ দি আর্গুমেন্ট, তর্কের খাতিরেও ধরে নেই যে শেখ মুজিব 7 তারিখে স্বাধীনতার ঘোষণা দিলেন, দিয়ে দেশ স্বাধীন, ধরে নিলাম তর্কের খাতিরে উনি দেশের প্রধান, আবার উনি 27 তারিখে ধর্মঘটের ডাক দিচ্ছেন। এটা কি হাস্যকর একটি ব্যাপার? এটা কি হাস্যকর একটি ব্যাপার? নেতৃবৃন্দ, এই যে এতক্ষণ যেই কথাগুলো বললাম, যেই পয়েন্টগুলো দিলাম, আপনাদের কি মনে হয় যে আপনারা সবাই এই পয়েন্টগুলো মনে রাখতে পারবেন? দয়া করে কি একটু হাত তুলবেন, কে কে মনে রাখতে পারবেন না? মনে রাখতে পারবেন না, একটু হাত তুলবেন। যদি সত্যি মনে রাখতে পারেন খুব ভালো কথা। আমার বক্তব্য হচ্ছে, এই যে বছরের পর বছর ধরে যে মিথ্যা কথা যে বলা হচ্ছে, এই মিথ্যা কথাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ানোর জন্য আপনাদেরকে সেই রুখে দাঁড়ানোর সৈনিকের ভূমিকা পালন করতে হবে এবং সেই জন্যই এইগুলো মনে রাখতে হবে, এইগুলো আপনাদেরকে বলতে হবে। একবার না, 2 বার না, 100 বার না, 1000 বার বলতে হবে। দেশের সব মানুষের কাছে বলতে হবে আপনাদেরকে। আসেন, এখন দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পরে শেখ সাহেব দেশে আসলেন। শেখ সাহেব দেশে আসলেন, সরকার গঠন করলেন, জাতীয় দিবসগুলি পালিত হতে থাকলো। সেই সময় থেকে শুরু হলো, আজ পর্যন্ত জাতীয় দিবসগুলি পালিত হচ্ছে। 26শে মার্চ আমাদের একটি জাতীয় দিবস, তাই নয় কি? আমরা দেশের স্বাধীনতা দিবস পালন করছি 26শে মার্চ। শেখ সাহেব বা শেখ মুজিব দেশে আসার পরে কখনো কি স্বাধীনতা দিবস 7ই মার্চ পালিত হয়েছে? 7ই মার্চ পালিত হয়। কোন ডকুমেন্টে, কোন বিবৃতিতে, কোন বক্তৃতায় কি শেখ মুজিব কখনো বলেছিলেন যে স্বাধীনতা দিবস 26 তারিখ নয়, স্বাধীনতা দিবস 7ই মার্চ? এরকম কি কেউ কোনদিন দেখিয়েছে? বলেছে? শুনেছেন আপনারা? না। তার মানে পক্ষান্তরে কিন্তু শেখ মুজিব নিজেও স্বীকার করে নিয়েছে, ইট ইজ নট 7th of March but 26th of March, অর্থাৎ যেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, উত্তেজিত লিডার, এখানে স্লোগান দিয়ে লাভ হবে না। তোমাদের যেগুলা বলেছি এগুলা মাথার মধ্যে ঢোকাও, মাথার মধ্যে ঢুকিয়ে এটা প্রচার করো, মানুষকে বলো, মানুষকে জানাও, যারা ভুল জানে তাদেরকে সঠিক ক্লিয়ার করো। তার মানে সেই 1972 সাল থেকে আজকে 1914 সাল, প্রতি বছর 26শে মার্চ আমরা স্বাধীনতা দিবস পালন করি। 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করেছে শেখ মুজিবুর রহমান যখন উনি জীবিত ছিলেন, যখন তার দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই সময় পালিত হয়েছে। পরবর্তীতে 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়েছে যখন শহীদ জিয়া দেশ পরিচালনা করেছেন, বিএনপি সরকার পরিচালনা করেছে, তখন 26শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে যখন স্বৈরাচারী এরশাদ ক্ষমতায় ছিল। 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন হয়েছে যখন
কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচিত বিএনপি সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করেছে। 26শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে যখন 1996 সালে জনতার মঞ্চ গঠনের মাধ্যমে কিছু ভোট চুরির মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ 96 সালে সরকার গঠন করে। সেই সময় 26শে মার্চ স্বাধীনতা পালন হয়েছে 2001 সালে আবার জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময়। স্বাধীনতা মাস পালিত হয়েছে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে তথাকথিত অবৈধ কেয়ারটেকার সরকারের সময়, মিলিটারি ব্যাক কেয়ারটেকার সরকারের সময়। স্বাধীনতা মার্চ আজকে 2014 সালে 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হচ্ছে। এ পর্যন্ত কোনোদিন বাংলাদেশের 43 বছরের ইতিহাসে একদিনও 7ই মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়নি। এটাই তো সিম্পল ব্যাপার। তোমরা কিসের ভিত্তিতে বলছো 7ই মার্চ স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল? 7ই মার্চ যদি ঘোষণা করা হয়ে থাকে তাহলে 17 এপ্রিল কেন মুজিব সরকার গঠিত হলো? 7ই মার্চ যদি ঘোষণা করে হয়ে থাকে তাহলে যে 19, 20, 23, 24 শেখ মুজিব মিটিং করলো, ইহার সাথে কিসের মিটিং করলো? 7ই মার্চ যদি ঘোষিত হয়ে থাকে স্বাধীনতা দিবস, তাহলে শেখ মুজিব ক্ষমতায় আসার পরেও 26শে মার্চ পালিত হচ্ছে। কেন পালিত হলো? তাই নেতৃবৃন্দ, আজকে আপনাদের সকলের কাছে এই যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো হচ্ছে যুক্তির কথা। আপনারা কি মনে করেন এগুলোর মধ্যে যুক্তি আছে? পয়েন্টগুলো বলেছে এগুলোর মধ্যে যুক্তি আছে? এই যুক্তি, হ্যাঁ, ওকে, 100 ভাগ, ওয়ান্ডারফুল, 100 ভাগ। তাহলে জবাব দেন যারা বলে 7ই মার্চ, তারা জবাব দেন আমাদের এই প্রশ্নগুলোর সঠিক জবাব দেন। এই প্রশ্নগুলোর সেই জবাব দেন যে জবাবের পিছনে ঐতিহাসিক দলিল থাকবে। এইভাবে আমাদেরকে জবাব দেন। এই প্রশ্নগুলো আজকে শুধু যারা বিভ্রান্ত করে জাতিকে, শুধু তাদের কাছেই নয়, এই প্রশ্নগুলো শুধু তাদের কাছেই নয় যারা জাতিকে বিভ্রান্ত করে। এই প্রশ্নগুলো আজকে আমাদের সমগ্র জাতি সবার কাছে, যারা সকলে বাংলাদেশী, বাংলাদেশের 55,126 বর্গ মাইলের মধ্যে যারা বাস করে, যে সকল বাংলাদেশী বাস করে, আজকে সময় এসেছে সকলকে এই প্রশ্নগুলো বিবেচনা করতে হবে। সকলকে এই প্রশ্নের সঠিক উত্তরগুলো জানতে হবে, বের করতে হবে। তাহলেই সঠিকভাবে আমাদের ইতিহাসকে জানা সম্ভব। আমরা কাউকে বক্তব্যের শুরুতেই আমি বলেছি যে শেখ মুজিবকে এই বিতর্কিত অবস্থানে আনার জন্য বাংলাদেশের জনগণ দায়ী নয়, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল দায়ী নয়। একমাত্র দায়ী আওয়ামী লীগ, একমাত্র দায়ী আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাকে ছোট করেছে তারই দলের নেতৃবৃন্দ, তাকে ছোট করেছে তারই দল। বাংলাদেশের মানুষ, হ্যাঁ, শেখ মুজিবের এই বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য সারা জীবন আন্দোলন করেছে। সেই শ্রদ্ধা, সেই সম্মান তাকে আমরা করি, এই শ্রদ্ধা, সেই সম্মান। কিন্তু তার অর্থ এই নয়, তার অর্থ এই নয় যে তাকে সম্মান করতে গিয়ে সে আমাদের নেতাকে, আমাদের নেতা সম্পর্কে তারা মিথ্যে কথা বলবে, ইতিহাস সম্পর্কে জাতিকে তারা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিবে। আমরা এটা মেনে নেব না। আজকে সময় এসেছে, আজকে বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীকে, বাংলাদেশের তরুণ সমাজকে বলতে হবে। আজকে তরুণ সমাজকে এ কারণেই বলতে হবে, কারণ যে সময় আওয়ামী লীগের বিভ্রান্তিকর তথ্যগুলো ছড়ানো ধরেছে, সেই সময় হয়তো তথ্য খুঁজে পাওয়া কষ্টকর ব্যাপার ছিল। হয়তো লাইব্রেরিতে গিয়ে, পত্রিকা অফিসে গিয়ে অনেক কিছু ঘেটে ঘেটে তথ্য বের করতে হতো। কিন্তু আজকে ইন্টারনেটের বদলে তথ্য জোগাড় করা অনেক সহজ হয়েছে। এবং যেহেতু বাংলাদেশের তরুণ সমাজের একটি বৃহৎ অংশ এই ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত, পরিচিত, কাজে আজকে তাদের পক্ষে সহজ হবে এই সত্য ঘটনাগুলো জানা। আজকে আমি যুক্তরাজ্য জাসাসকে
আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে তারা আজকে যে ওয়েবসাইটটি আজকে এখানে আমরা ওয়েবসাইটটির উদ্বোধন করলাম, এই ওয়েবসাইটের মধ্যে তারা দিয়েছে যে ঐতিহাসিক যে কথাগুলো, ঐতিহাসিক যে তথ্যগুলো, ঐতিহাসিক অনেক ঘটনা তারা সেখানে উল্লেখ করেছে যে কিভাবে কে সত্যিকারভাবে কারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিল, কারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল, কাদের দেশের স্বাধীনতা অর্জনের জন্য কাদের কি অবদান। কাজে আসল নেতৃবৃন্দ, আবারও শুধু ঘরের মধ্যে স্লোগান না দিয়ে, শুধুমাত্র স্লোগানের রাজনীতি না করে আমরা সঠিকভাবে সঠিক তথ্য, সঠিক কথা, ভালো মন্দ সঠিক বিষয়গুলো আমরা জনগণের কাছে উপস্থাপন করি। কারণ গত কয়েক বছরে বাংলাদেশের রাজনীতিতে প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ কিছুটা হলে যখন শান্তি পেয়েছে, কিছুটা হলে যখন বাংলাদেশ উন্নতি করেছে, সেটি সকল সময় সম্ভব হয়েছে একমাত্র বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাসন। তাই আজকে এটিও আমাদের দায়িত্ব বাংলাদেশের মানুষের সামনে সঠিক তথ্য উপস্থাপন করা, সত্যিকার ইতিহাস তাদের সামনে তুলে ধরা। সকল সময় আপনারা মনে রাখবেন, ইতিহাস সবসময় এটাই বলে এসেছে যে সকল দেশে সকল সময় জাতীয়তাবাদী শক্তির রাজনীতি যারা করেছে তাদেরকে সকল সময় প্রতিকূল অবস্থার মুখে টিকে থাকতে হয়েছে, তাদেরকে প্রতিকূল অবস্থার মধ্যে থেকে যুদ্ধ করে তাদের আদর্শ, তাদের রাজনীতিকে সবসময় এগিয়ে নিয়ে যেতে হয়েছে। নেতৃবৃন্দ, আপনাদেরকেও, আপনারা যারা সত্যিকারভাবে শহীদ জিয়ার রাজনীতির আদর্শে বিশ্বাস করেন, সত্যিকারভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে বিশ্বাস করেন, সত্যিকারভাবে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, আপনাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে, আরো কষ্ট স্বীকার করতে হবে। নেতৃবৃন্দ, আপনাদের সকলকে সেই ত্যাগ, সেই কষ্ট স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্যের শেষে আমি আবারও স্মরণ করছি সেই সকল বীর শ্রেষ্ঠদেরকে যারা 1971 সালে জীবন বাজি রেখে আমাদের জীবন উৎসর্গ করে আমাদের দেশ স্বাধীন করেছেন। আমি স্মরণ করছি সেই সকল মুক্তিযোদ্ধাদের যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, শারীরিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। পরিশেষে আমি আবারও যুক্তরাজ্য বিএনপিকে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আমন্ত্রিত সকল অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে সভাপতির অনুমতিক্রমে আজকে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আপনাদের সাথে কথা হবে। এবং পরিশেষে নেতৃবৃন্দ এবং বিশেষ করে উপস্থিত আজকের তরুণ প্রজন্ম যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলকে এই তথ্য উপাত্তগুলো, এই পয়েন্টগুলো আবারও সকলের কাছে জানানোর আহ্বান জানিয়ে রেখে বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।